करम कर दे कर दे करम कर दे ख्वाजा मोइनुद्दीन खिलमत जाऊं बलवान रे करम कर दे करम कर दीजिए करम कर दीजिए ख्वाजा मोइनुद्दीन करम कर तुम हो बलियन के ताज इनायत की शर्म रखियो इनायत की शर्म रखियो करम कर ख्वाजा करम करम कर दीजिए ख्वाजा मोइनुद्दीन ख्वाजा ख्वाजा मोइनुद्दीन खिलमत जाऊं करम कर करम करम कर दीजिए ख्वाजा ख्वाजा मोइनुद्दीन करम करम कर दीजिए ख्वाजा मोइनुद्दीन करम कर रे मा बने जाने रे बाबा सरे बाबा ने बने जा बने करम ख्वाजा मोइनुद्दीन करम करम कर दीजिए करम कर रे बाबा ने दाने रे बाबा दाने दा
খাজা तुम दादा पिरन के पेर बलियन के ताज इनायत शर्म रखियो करम करते करम कर दीजिए करम कर दीजिए ख्वाजा मोइनुद्दीन करम कर दीजिए करम कर दीजिए ख्वाजा নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন এবিপি আনন্দ, আর আপনাদের সঙ্গে আমি সুমন। শুরু করছি সেরা বাঙালি 2015। আর আমার সঙ্গে আছেন এমন একজন যিনি ওই শেষের কবিতায় বাঙালি মেয়ের দীর্ঘ কেশ ও গৌরবের ওপর দিয়েছিলেন একেবারে কাঁচি চালিয়ে। তবে আজ ফর আ চেঞ্জ তিনি কাটবেন না, জুড়বেন, তাই তো? প্রতি বছরের মতো সেই জোড়ার কাজটি করার জন্য সংযোজনায় সুমনের সঙ্গে আমি স্বস্তিকা, বাঙালি কৃতিত্বকে সম্মান জানানোর এই মঞ্চে। সেই সব বাঙালিকে আজ আমরা সম্মান জানাবো যারা নিজের নিজের ক্ষেত্রে শুধু এই বাংলার গণ্ডির মধ্যে নয়, বিশ্বের নিরিখে সেরা। আমাদের সৌভাগ্য তারা সবাই বঙ্গ সন্তান, মানে শেকড়ে বাঙালি, দক্ষতায় আন্তর্জাতিক। তারা অন্যদের পেছনে ফেলে একেবারে শীর্ষে, একাই 1 থেকে 10-এ, একাদশে। ওহো স্বস্তিকা, এই দেখো, তুমি একেবারে মোদ্দা কথাটা শুরুতেই বলে দিলে। এটা তো কথা ছিল না। সত্যি, সেরা বাঙালি এবার একাদশে। আসুন এই একাদশতম বছরে পা দিয়ে আমরা একবার দেখে নিই এই অনুষ্ঠানের গত 10 বছরের কিছু স্বর্ণালী মুহূর্ত। সেরা বাঙালি 2015 এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য একাদশতম বছরে আমি মঞ্চে ডেকে নেব এবিপি আনন্দ, এবিপি নিউজ, এবিপি মাঝা গঠনকারী সংস্থা, এবিপি নিউজ নেটওয়ার্কের চেয়ারম্যান এবং আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রধান সম্পাদক শ্রী অভিক সরকারকে। অভিকবাবু। নমস্কার। সেরা বাঙালি 2015 অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আপনাদের একটা প্রশ্ন করব।
বলুন তো কি করে সেরা বাঙালি হওয়া যায়? উত্তরটা সহজ, ছোটবেলায় স্কুল পালাতে হবে। রবীন্দ্রনাথ সেটা জানতেন, তাই একেবারে শুরু থেকেই আদা জল খেয়ে স্কুল পালাতেন। সুতরাং তিনিই সেরার সেরা। আজকের সভায় যারা সম্মানিত তাদের মধ্যে অনেকেই শুধু স্কুল পালাননি, এমনকি স্কুল পালিয়ে ধোপার বাড়িতেও কাজ করেছেন। তাদের কথা শুনে আমার আফসোস হয়, ছোটবেলায় আমি কেন স্কুল পালাইনি? তাহলে আমার শৈশবটাও আনন্দে কাটত, বড় হয়ে সেরা বাঙালিও হওয়া যেত। আজকে কারা সম্মান পাবেন সেটা আগে থেকে বলে মজাটা নষ্ট করতে চাই না। একটা কথা শুধু বলতে পারি, এবারে সেরা বাঙালিরা শুধু বাংলার নয়, পৃথিবীর নজর কেড়েছেন। এটা আমাদের আহ্লাদের কথা। গত 40 বছরের নিরলস প্রচেষ্টায় আমরা সুজলা সুফলা বঙ্গভূমিকে প্রায় মরুভূমিতে পরিণত করেছি। এটাও হয়তো আরেক ধরনের সেরা বাঙালির খেতাব দাবি করে। তাই বাঙালির মন জয় না করে পৃথিবীর মন জয় করাটাই বুদ্ধিমানের কাজ। অন্তত এটুকু বুদ্ধি যে বাঙালির আছে সেটাই হয়তো আমাদের আশার কথা। এই সভায় উপস্থিত থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ অভিজ্ঞতা। সুমন, কি হয়েছে? সবাই অপেক্ষা করে আছে, কিছু বলো। কি বলবো স্বস্তিকা, গত 10 বছর ধরে এই অনুষ্ঠান আমরা শুরু করছি অভিনয় ক্ষেত্রে সেরা বাঙালির নাম ঘোষণা করে। তো এনার কথা আমি কি বলবো? তোমার সহ অভিনেতা আমার থেকে ঢের ভালো, তুমি এদের চেনো। তাই কে বলো তো, বুঝতে পারছি না। হ্যাঁ, আমি এখন যার কথা বলবো তিনি অভিনয় ক্ষেত্রে সেরা বাঙালি সম্মান পাচ্ছেন, কিন্তু অভিনয়টাই করেন না। ক্যামেরার সামনে কিংবা মঞ্চের ওপর তিনি যেটা করেন সেটা অভিনয় নয়, চরিত্র যাপন বলা যেতে পারে। এক্ষুনি হয়তো মঞ্চে এসে খুব সাধারণভাবে তোমায় বলবেন, স্বস্তিকা ভালো আছো? অনুব্রত ভালো আছো ছবিতে আমার সহ অভিনেতা তো, কিন্তু তার আর আমার মেয়ের মধ্যে একটা কমন লিঙ্ক আছে। ওদের দুজনেরই ডাক নাম মুনিয়া। বেশ মা স্বস্তিকা, এবার তোমার মুনিয়ার ভালো নামটা দর্শকদের সামনে বলে দিই। অনন্য অভিনয়ের জন্য সেরা বাঙালি 2015 ঋত্বিক চক্রবর্তী। ব্যাগ ভর্তি ওষুধ নিয়ে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাক্তারদের চেম্বারে চেম্বারে ঘুরছিলেন দিনের পর দিন, কিন্তু নিজের জন্য সঠিক ওষুধটাই খুঁজে পাচ্ছিলেন না। ওয়েডিং কার্ড ডিজাইনিংয়ের ব্যবসা করছিলেন, কিন্তু পছন্দ হচ্ছিল না নিজের জীবনের ডিজাইনটাই। ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের সবচেয়ে ফাঁকিবাজ ছেলেটির ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তাতেই ছিলেন পরিবারের সবাই। ছেলেটি নিজেই বদলালেন তার ভবিষ্যৎ। মেগা সিরিয়ালে স্ক্রিপ্ট লেখার কাজ করতে করতে শুরু করলেন অভিনয়। পরিশ্রম, অধ্যাবসায় আর প্রতিভার জোরে ভেনিস, কুইন্সল্যান্ড, মাদ্রিদের চলচ্চিত্র উৎসবে আদায় করলেন স্বীকৃতি। সম্মানিত করলেন বাংলাকে, গৌরবান্বিত করলেন বাঙালিকে। চলো লেটস গো, ফড়িং, বাকিটা ব্যক্তিগত, ওপেনটি বায়োস্কোপ, আসা যাওয়ার মাঝে, অনুব্রত ভালো আছোর মতো ছবিগুলি প্রমাণ করে তিনি তারকা হতে চাননি, শুধু সিনেমা স্ক্রিপ্টের একটা চরিত্রের মধ্যে ঢুকে জীবনের আলাদা আলাদা স্বাদ নিতে চেয়েছেন। নানা অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করতে চেয়েছেন। আরোপিত অভিনয় করেন না বলেই ঋত্বিক চক্রবর্তী অকপটে বলতে পারেন তার সবচেয়ে অপছন্দের কাজটি হল মেকআপ করা। অভিনয়ের জগতে বাঙালির অবিস্মরণীয় অবদানের জন্য এর আগে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাহুল বসু, শর্মিলা ঠাকুর, সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদারকে সেরা বাঙালির সম্মান জানাতে পেরেছি আমরা।
অভিনেতা হিসাবে অনন্য অবদানের জন্য 2015 সেরা বাঙালি ঋত্বিক চক্রবর্তী। অনন্য অভিনয়ের জন্য সেরা বাঙালি ঋত্বিক চক্রবর্তীকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দিতে মঞ্চে ডাকবো দশকের পর দশক ধরে সেরার আসনে থাকা এক বাঙালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা। ঋত্বিক, তুমি ডার্ক সাইডে অভিনেতা আমরা সবাই জানি, কিন্তু তোমার আরেকটা পরিচয় অনেকেই এখানে জানেন না, তুমি চমৎকার গল্প লেখো। তো সেই অভিনেতার খোলসটার মধ্যে থেকে গল্পকার ঋত্বিক কবে সামনে বেরিয়ে আসবে? না, আমার গল্প নিয়ে আমার একদম ভরসা নেই। অভিনয় নিয়েও ছিল না, কিন্তু এখন দেখি অনেকের ভালো লাগে, ফলে ভরসা বেড়েছে। আর গল্প যাদেরকে শুনি তাদের কারো ভালো লাগে না, ফলে গল্প আমার মনে হয় না সামনে আসবে। না, এখানে তো আমার একটু আপত্তি আছে। আমি এখানে মমতাদিকে দেখছি অনেক সময় খুব ক্রিটিক্যাল সময় রাজ্য সরকারকে বিজ্ঞাপন দিতে হয় যে গুজবে কান দিবেন না। আমরা অবশ্য দিদি সাংবাদিকরা একটু গুজবে কান টান দিই, বিশেষ করে যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গুজব হয়। আর সেই গুজব বলছে যে ঋত্বিক চক্রবর্তী মাত্র একজন পাঠকের জন্য গল্প লেখেন, শুধুমাত্র একজনের জন্য, তার স্ত্রী অপরাজিতা। সত্যি? অপরাজিতা তো ফাইনালি আমার গল্পগুলো খুব একটা পছন্দ হয় না, ফলে লেখাটারও কোনো মানে হয় না। তাও লিখছি, এবং অপরাজিতা ছাড়া যদি আরও 2-3 জনের ভালো লাগে সেই খুঁজছি আর কি লোকজন। ঋত্বিক, অনেক ধন্যবাদ তোমায়। ধন্যবাদ বুম্বা। আমি একটা কথা বলতে চাই, মানে এভিটাতে একটা ছবির সম্পর্কে নেই বলেই আমি কথাটা বলতে চাই। আমার মনে হয় এটা একটা না বললে আমার কেন লাগতো। ওর ছবি দেখে আমি পাগল হয়ে গেছিলাম। শব্দ ছবিটা ছিল না এভিটার মধ্যে, মানে আমি পাগল হয়ে গেছিলাম ছবিটা দেখে। অনেক ধন্যবাদ ঋত্বিক, তুমি আরো সশব্দে সাফল্যের দিকে এগিয়ে যাও। স্বস্তিকা, তোমার বাড়ির সিঁড়িতে কটা ধাপ আছে কোনোদিন গুনে দেখেছো? না তো। আচ্ছা, এই যে এলে ধরো রুবি মোড়ে, ঠিক কতক্ষণ সিগনালে তোমায় দাঁড়িয়ে থাকতে হয়েছে খেয়াল করেছো? না, করিনি। কি বলতে চাইছো বলো, বুঝতে পারছি না। দেখো, তুমি করনি, কিন্তু এমন একজন বাঙালি আছেন যে যারা খেয়াল করেন। এই আসা যাওয়ার মাঝে ছোটোখাটো বিষয়গুলো তিনি খেয়াল করেছেন। আর সেই বাঙালি নিশ্চয়ই আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে নিয়েছেন। একেবারে। আর কি করে ছিনিয়ে নিয়েছেন? মাছের কাঁটা, বড়ির শিশি, বাসের টিকিট, বাপুজি কেক, ফিরিওয়ালার ডাক, সন্ধ্যের শাঁখ, আর ওই লাল মেঝেতে ভিজে পায়ের। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। তুমি আদিত্য বিক্রম সেনগুপ্তর কথা বলছো। একেবারেই। আমাদের পরিচালনার ক্ষেত্রে সেরা বাঙালি 2015 আদিত্য বিক্রম সেনগুপ্ত। ম্যাজিক তিনি জানেন ছোটবেলা থেকেই, তবে পেশা হিসেবে ম্যাজিকে ভবিষ্যৎ কোথায়? বেছে নিলেন সিনেমা। প্রথম ছবিতেই জ্যাকপট। সত্যজিৎ রায়কে সম্মানিত করেছিল যে ভেনিস, সেখানেই আসা যাওয়ার মাঝের হাত ধরে চলচ্চিত্র জগতের কুলিন পুরস্কার জিতলেন এই তরুণ বাঙালি পরিচালক। তার ছবির সংলাপহীন চুপ কথাগুলোয় মন্ত্রমুগ্ধ হল নিউ ইয়র্ক, লন্ডন, মরক্কো, আবুধাবিও। জীবনে গ্রাফিক ডিজাইনের গুরুত্বটা খুবই অল্প বয়সে বুঝে গিয়েছিলেন তিনি, আর বুঝেছিলেন একেবারে হাতে কলমে। স্কুল পালানোর জন্য গেট পাসে প্রিন্সিপালের সই নকল করেও কোনোবার ধরা পড়েননি কলকাতা সেন্ট জেভিয়ার স্কুলের এই প্রাক্তনী। স্কুলের পাঠ চুকিয়ে আহমেদাবাদ NID থেকে পড়াশুনো শেষ করার পর 2008-এ বিজ্ঞাপন চিত্রের কাজ শুরু করেন। এরপর মধ্যবিত্ত বাঙালি জীবনের দেখেও না দেখা কিছু ছোট, কিছু দীর্ঘ দৃশ্য জুড়ে বাংলা সিনেমার নতুন এক পরিচয় তিনি তুলে ধরলেন বিশ্বের কাছে। তার প্রথম ছবিটি তাকে যে একাধিক আন্তর্জাতিক পুরস্কারই শুধু এনে দিয়েছে তা নয়, খুঁজে দিয়েছে জীবনসঙ্গীও।
স্বভাব লাজুক মুখচোরা ছেলেটি প্রেম করেছেন একবারই, তাও ছবির সেটে শুটিংয়ের সময়। তার পথের পাঁচালীর শুরু তো হলো, এরপর কি? পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তকে ঘিরে এখন বাঙালির আকাশ ছোঁয়া প্রত্যাশা। চিত্র পরিচালনার ক্ষেত্রে এর আগে আমরা সেরা বাঙালির শিরোপা তুলে দিতে পেরেছি অপর্ণা সেন, সুজিত সরকার, অনুরাগ বসু, সুজয় ঘোষ, দিবাকর বন্দ্যোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের হাতে। চলচ্চিত্র পরিচালনায় অসামান্য কৃতিত্বের জন্য 2015-এ সেরা বাঙালি আদিত্য বিক্রম সেনগুপ্ত। পরিচালনার ক্ষেত্রে সেরা বাঙালি আদিত্য বিক্রম সেনগুপ্তকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব পিকু, ভিকি ডোনার, ম্যাড্রাস কাফে স্রষ্টা সুজিত সরকারকে। আদিত্য, তুমি সংলাপহীন ছবি তৈরি করে বাঙালিকে মুখের সংলাপ একেবারে কেড়ে নিয়েছো, সেই জন্য এই মুহূর্তের আবহ সঙ্গীতহীনতা দিয়ে তোমায় স্বাগত জানালাম। সুজিত। আদিত্য, দেখো, সেই সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত থেকে আজকের অনিরুদ্ধ রায় চৌধুরী, অনিক দত্ত, সুজিত তো এই মুহূর্তে মঞ্চেই আছে। মানে বাঙালি পরিচালক তৈরির ক্ষেত্রে বিজ্ঞাপন জগৎ কিন্তু একটা স্টেডি সাপ্লাই লাইন। তোমরা একেবারে ভিন্ন ধারার ছবি করো এবং বাঙালি মুগ্ধ হয়, কিন্তু কোনো দিন বাণিজ্যিক ছবি করার কথা ভাববে তুমি? এই ধরো দেব কোয়েলকে নিয়ে, জিৎ স্বস্তিকাকে নিয়ে, কিংবা আজকের সোহম মিমিকে নিয়ে ভাববে? ভাবছি, মানে আমি জানি না সেরকমভাবে মানে কোন দিকে কাজকর্ম এগোবে, আমরা কোন দিকে যাব, কীরমভাবে পাল্টাবো, কিছু তো বলা যায় না। যা ইচ্ছে হচ্ছে আজকাল, হতেই পারে বা ভাবতেই পারি, দেখি কীরম হয়। অনেক ধন্যবাদ। সত্যি কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। ধন্যবাদ আদিত্য, ধন্যবাদ সুজিত, বিশেষ করে সুজিতকে ধন্যবাদ। সুজিত অস্ট্রেলিয়া থেকে এই অনুষ্ঠানের জন্য উড়ে এসেছে। ধন্যবাদ। স্বস্তিকা, এইভাবে হয় না, জাস্ট হয় না। কিভাবে হয় না? কি হয়েছে বলো? অসম্ভব, খেলবো না। কি করলামটা কি আমি সেটাই তো বুঝতে পারছি না। স্বস্তিকা, এটা কি অভিনয় ক্ষেত্রের যিনি সেরা বাঙালি, হ্যাঁ তোমার ইন্ডাস্ট্রির মানুষ, তোমার সহ অভিনেতা, তুমি চিনতে পারো, কিন্তু আমাদের নাট্যকলা বিভাগের যিনি সেরা বাঙালি, তাকে তুমি যা চেনো এখানে উপস্থিত কেউই বোধহয় ততটা চেনেন না। ভেরি আনফেয়ার, ভেরি আনফেয়ার। একটু খুলে বলো, মানেটা বুঝতে পারছি না। মানে আমাদের নাট্যকলা বিভাগের সেরা বাঙালি যিনি, তিনি মঞ্চে পা রাখেন মাত্র 2 বছর বয়সে। কাজ করেছেন উৎপল দত্তের সহকারী হিসেবে। তার তিস্তাপারের বৃত্তান্ত, রক্তকরবী, রাজা লিয়ার, মেফিস্টো চমকে দিয়েছে বাংলার নাট্যমোদীদের। স্বস্তিকা কতটা অস্বস্তিতে পড়বে আমি জানি না, তবে নাট্যকলায় 2015 সালে সেরা বাঙালি সুমন মুখোপাধ্যায়। আমি যে রাজা, নাকি জানো? এসো 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 এসো, সমিত্রদা, বলছি যে এই জায়গাটা না একটু অন্যরকমভাবে করি। মুমূর্ষু বাংলা থিয়েটারে নতুন জোয়ার এনেছিলেন এই খুঁতখুঁতে পারফেকশনিস্ট। একদা উৎপল দত্ত সহকারী হিসেবে কাজ করা এই নাট্য পরিচালকের প্রথম নাটক তিস্তাপারের বৃত্তান্ত চমকে দিয়েছিল নাট্যপ্রেমীদের। তিস্তা কোনো নদী নয়, তিস্তা তো এক প্রক্রিয়া। তিস্তাপারের বৃত্তান্ত তিস্তার বন্যার মতোই ভাসিয়ে নিয়ে গেল বিষয় ও অভিনয়ের মধ্যে চড়ার মতো আটকে থাকা বাংলা নাটকের প্রচলিত ধারাকে। নাট্যমঞ্চ পেল নতুন এক ব্যাপ্তি। ছেলেবেলায় স্কুলের ইউনিফর্ম পরে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরোতেন। হাওড়া সেন্ট থমাস চার্চ স্কুল, ক্লাস 9। বাড়ি থেকে বেরিয়েই কাহিনীতে টুইস্ট। স্কুলে ঢোকার বদলে ঢুকে পড়তেন ধোপার দোকানে। তারপর ইউনিফর্ম খুলে সাধারণ পোশাক পরে সোজা সিনেমা হল। একদিন নয়, 2 দিন নয়, পাক্কা 2 মাস প্রতিদিন শুধু সিনেমা দেখা। স্কুল থেকে বাড়িতে খোঁজ নিতে আসার পর বাড়ির প্রতিক্রিয়া যাই হোক না কেন, তিনি বদলালেন না এতটুকুও। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার ঠিক আগে রিভিশন টেস্ট না দিয়ে মেট্রোয় রবার্ট রেডফোর্ডের অল দ্য প্রেসিডেন্টস মেনে বুঁদ হয়েছিলেন তিনি।
বাবা প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায়। থিয়েটারকে কেন্দ্র করেই তাঁর বড় হয়ে ওঠা। হেয়ার স্কুল, যাদবপুর ইউনিভার্সিটি হয়ে ট্রিনিটি কলেজ থেকে নাটক নিয়ে পড়াশোনার পর নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে চলচ্চিত্র নিয়েও পড়াশোনা। নাট্যমঞ্চে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর বিসর্জন, রক্তকরবী, রাজালিয়ার, মেফিস্টোতে নিজেই নিজেকে ছাপিয়ে গিয়েছেন। নিজের কণ্ঠস্বর পছন্দ নয় বলে অভিনয় থেকে সরে আসেন, কিন্তু তাঁর কণ্ঠ ধ্বনিত হয় নাটক থেকে সিনেমা, সিনেমা থেকে ইনস্টলেশন বা শিল্পের নানা মাধ্যমে। নাট্যকলায় তাঁর অনন্য অবদানের জন্য 2015-এর সেরা বাঙালি সুমন মুখোপাধ্যায়। নাট্যকলা বিভাগে সেরা বাঙালি সুমন মুখোপাধ্যায়কে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডাকবো আর এক কিংবদন্তি অভিনেতা পরিচালক রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে। সুমন, তোমার কাছে আমার একটাই প্রশ্ন আছে। তোমার ফিল্মের 3 নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, কঙ্কনা সেন শর্মা এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। তোমায় বললাম যে অভিনয় ক্ষেত্রের পরের বছরের সেরা বাঙালি বাছতে, কাকে বাছবে? কোনো দিকে না তাকিয়ে নির্ভয় বলো, নির্ভয়। স্বস্তিকা মুখোপাধ্যায়। অবশ্যই। অনেক ধন্যবাদ। বুঝতে পারছো কিভাবে বিবাদ এড়ালাম? ফর বিং সো ক্যান্ডিড। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। স্বস্তিকা, যন্ত্রণা শব্দটা শুনলেই তোমার মনে সবার আগে কার মুখ ভাসে? না, আমার মনে হয় যন্ত্রণার শব্দটা শুনলেই যেটা মনে হয় যে জীবনে যেন কোনোদিনও যন্ত্রণা ভোগ না করতে হয়, না আমাকে না আমার চেনা পরিচিত কাউকে। ঠিকই, কিন্তু এই মুদ্রার একটা উল্টো পিঠও আছে। যন্ত্রণাই জন্ম দেয় সৃষ্টির। যন্ত্রণার সুতীব্র অভিঘাতেই তো শিল্পী শুরু করেন তার সৃজন। এই তো ক্লু দিয়ে দিলে। শিল্পকলা ক্ষেত্রে সেরা বাঙালির নাম বলতে চলেছ তো? বাবা, দেখছি আমাদের ওই ভূতের ভবিষ্যতের কদলীবালা কি দ্রুত দেহাতি ব্যোমকেশের একেবারে ক্ষুরোধার বুদ্ধির অঙ্গুরি দেবী হয়ে উঠছে। হয়েছে হয়েছে, আর কমপ্লিমেন্ট দিতে হবে না। এবার বলো দেখি, আমাদের শিল্পকলা ক্ষেত্রে সেরা বাঙালি কে? আমাদের শিল্পকলার ক্ষেত্রে সেরা বাঙালি যিনি, তার ছোটবেলা ছুঁয়েছিল দেশভাগের যন্ত্রণা, তার বড়বেলায় নানা উথাল পাথাল সময়ের গল্প রঙিন ভাষা পেয়েছিল তার ক্যানভাসে। প্রবীণ শিল্পী গণেশ হালুই আমাদের শিল্পকলা ক্ষেত্রের সেরা বাঙালি। ময়মনসিংহের স্কুলে ব্ল্যাকবোর্ডে আড়াআড়ি 2টি দাগ কেটে আঁকার শিক্ষক বুঝিয়েছিলেন, এই হলো কোনো জিনিসের মেরুদণ্ড। এই রেখার বলিষ্ঠতা, সমতা, দৃঢ়তার কারণে যা ইচ্ছে আঁকা যায়। ছেলেটি বুঝেছিল মানুষের মতো প্রত্যেকটা ছবিরও মেরুদণ্ড আছে। ছোট্ট একটা মাথায় সেই ভাবনার জন্ম হয়েছিল সেদিন, সেই ছোটবেলাতে। সেই শুরু। ময়মনসিংহের স্কুলে সেদিনের ছোট্ট ছেলেটি আর ডান দিকে তাকাননি, বাঁ দিকে তাকাননি। আজীবন মাস্টারমশাইয়ের শেখানো সেই সোজা দাগটা অনুসরণ করেছেন। দেশভাগের যন্ত্রণা নিয়ে শিক্ষা অসমাপ্ত রেখে ওপার বাংলা থেকে তাকে চলে আসতে হয় এপার বাংলায়। শেষ সম্বল সোনাটুকু বিক্রি করে মা তার হাতে গুঁজে দিয়েছিলেন মাত্র 30টা টাকা। 30টা টাকা হাতে ছেলেটি বেঁচেছিল ছোটবেলায় চিনে নেওয়া সেই সোজা পথে। সেই টাকা নিয়েই 1951 সালে কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে অ্যাপ্লাইড আর্ট বিভাগে ভর্তি হন তিনি। কলেজে ভর্তির জন্য ইন্টারভিউয়ে প্রিন্সিপাল জিজ্ঞাসা করেছিলেন, খরচ চালাতে পারবে? ফর্মে
হাওড়া স্টেশনের ঠিকানা, তবুও ভর্তি হয়ে গিয়েছিলেন আর্ট কলেজে। সেখান থেকে পাশ করার পরের বছর চাকরি নিয়ে চলে যান আজিন্ঠায়। ডুব দিয়েছিলেন শিল্পের উৎকর্ষতার অনন্ত মহাসাগরে। তিনি গণেশ হালুই। কোনো একটি ইজম বা দৃশ্যকল্পে তিনি আটকে রাখেননি তাঁর ছবিকে। সাংকেতিক বা প্রতীকী চিত্রকল্পময় ক্যানভাসে বিয়োগ চিহ্ন এঁকে তিনি বোঝান মৃত্যুকে। আবার জীবনের উর্বরতা নিসর্গের প্রেক্ষাপটে বাংময় হয়ে ওঠে গুণ চিহ্ন হিসেবে। চোখ ও হৃদয়ের পাশাপাশি মস্তিষ্ককেও প্রস্তুত করে নিতে হয় তার চিত্রকে উপভোগ করার জন্য। শিল্পকর্মে অতুলনীয় অবদানের জন্য এর আগে গণেশ পাইনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে পেরে আমরা গর্বিত। আমরা সম্মানিত হয়েছি অর্পিতা সিংহ, আবির কর্মকার, শাকিলা শেখ, মাহবুবুর রহমান, লালু প্রসাদ সাউ, পরেশ মাইতিদের সম্মান জানাতে পেরে। শিল্পকলা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য এবারের সেরা বাঙালি গণেশ হালুই। গণেশবাবু, আপনি দীর্ঘ 29 বছর গভর্নমেন্ট আর্ট কলেজে শিক্ষকতা করেছেন, প্রচুর গুণী ছাত্র তৈরি করেছেন। কোনো ছাত্র যদি আপনাকে জিজ্ঞাসা করে যে স্যার কার জন্য আঁকবো, নিজের মনের তৃপ্তির জন্য আঁকবো না জনসাধারণের বোঝার জন্য আঁকবো, আপনার উত্তর কি হতো? এই ধরনের অনেক প্রশ্ন আমার সম্মুখীন হয়েছি। যেমন পেন্টিংকে বলে একটা আর্ট পিস কখন হয়ে ওঠে, একটা ডিজাইন কখন হয়ে ওঠে, ডিজাইনের সাথে পেন্টিংয়ের সম্পর্ক কী, তো এরকম প্রশ্ন শুনেছি, আমরা সম্মুখীন হয়েছি। তো আমরা ছবি যখন এঁকেছি তখন কিন্তু যখন কলেজে পড়তাম তখন মাস্টার মশাইদের যা বলতেন তাই অনুসরণ করেছি, কিন্তু অনেক পরে নিজে ভাবতে শিখেছি যে কেন আঁকি, কিসের তাড়নায় আঁকি, আর্টটাই বা কী, এত কষ্ট স্বীকার করে আমাদের আঁকতে হয়, এর পিছনে কী থাকে, কী তাড়না কাজ করে, এটা আমাদের প্রশ্ন একটা মনে জাগে। সেই জন্য সেটা বিশেষ করে খুব ব্যক্তিগত এবং উপলব্ধির থেকে আসে। আমি আপনাকে কয়েকটা শব্দ শোনাই। তুমি আছো, আমি আছি, অনিশ্চিতের মাঝামাঝি। কবিকে চেনা চেনা লাগছে? কবির নাম গণেশ হালুই। শিল্পী গণেশ হালুই কোনোদিন কবি গণেশ হালুইকে সামনে আসতে দিলেন না কেন? আমি কবিতা লিখতে চাইনি, ছবি আঁকতে গিয়ে নিজেকে যখন ভেবেছি, নিজের সম্বন্ধে ভেবেছি, যা পেতে চাই তা পাই না, যা পাই তা চাই না, ঠিক সেরকমই। সুতরাং এগুলো ছবি আঁকতে গিয়ে ভাবনা এসছে। আমি ছোটো ছোটো অনেক কথাই ডায়েরিতে লিখে রাখতাম, সেগুলো কিছু আছে। অর্থাৎ সেগুলো যেমন আমি বলি এসো, ও আসে না, আমি বলি এসো না, তখন ওর পিছনের স্পর্শ পাই, ঠিক সেই রকমই। অর্থাৎ প্রকাশের জন্য নয়, উপলব্ধির বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সুগতদা। স্বস্তিকা, সেই যে প্রমোটারটি কলকাতার হেরিটেজ বাড়ি ভাঙতে চেয়েছিল, তোমরা সব ভূত পেতনিরা মিলে তাকে কীরকম নাকাল করেছিলে বলো তো? ভূত পেতনিরা কথাটার মানেটা কি আমি কি পেতনি? না না, আরে পার্সোনালি নিও না, কিন্তু অনেকদা চিত্রনাট্যে তুমি তো বাবা অন্তত পেতনিই ছিলে ভূতের ভবিষ্যতে। হ্যাঁ, যাই বলো সুমন, কলকাতার পুরনো বাড়ি ভেঙে যে এই তেঢাঙা লম্বা লম্বা ফ্ল্যাট হচ্ছে, সেটা ছবি স্ক্রিপ্টের বাইরেও আমার বিলকুল না পছন্দ।
তোমার পছন্দ নয় আর তাঁরও পছন্দ নয়। এমনকি হেরিটেজ বাড়ির ধূলিস্যাৎ হওয়া রুখতে তিনি শটান আদালতেরও দ্বারস্থ হয়েছেন। তুমি নিশ্চয়ই যার কথা বলছো উনি কোনো নামী পরিবেশবিদ। হ্যাঁ, বলতে পারো, কিন্তু পাশাপাশি তিনি ইংরেজি সাহিত্যের আঙিনায় এক উজ্জ্বল তারকা, বিলেতে সমকালীন সাহিত্যের উজ্জ্বল অধ্যাপক, সঙ্গীতজ্ঞ। বাবা, এত কুচ্ছিয়ে কিছুর মধ্যে উনি আবার হেরিটেজ বাঁচাতে আন্দোলনও করেন? হ্যাঁ, তার কারণ ওনার কাছে হেরিটেজ মানে শুধু কয়েকটা রাজবাড়ি নয়, ওনার কাছে হেরিটেজ মানে উজ্জ্বলার চানাচুরো। নান আদার দেন অমিত চৌধুরী, সাহিত্যক্ষেত্রে সেরা বাঙালি 2015। তার ফ্ল্যাটটি আধুনিক, অথচ বসার ঘরে একটা পেল্লায় পুরনো বাড়ির জানালা। এই জানালা দিয়ে হয়তো কলকাতা দেখা যায় না, কিন্তু ফ্ল্যাটের মালিকের মনের জানালাটা খোলে শুধু কলকাতাতেই। অমিত চৌধুরী, তিনি মানেন ওই নতুন ফ্ল্যাটে পুরনো জানালার মতোই সব কিছুর মিলেমিশে সহাবস্থানই কলকাতার ঐতিহ্য। এই শহর তাই বারবার ফিরে আসে তার লেখায়। আ স্ট্রেঞ্জ অ্যান্ড সাবলাইম অ্যাড্রেস থেকে শুরু করে ক্যালকাটা 2 years ইন দ্য সিটি, তার বিভিন্ন লেখায় রয়েছে কলকাতার গল্প। যে শহরের হেরিটেজ বাঁচাতেই তার লড়াই। কলকাতার সঙ্গে তার নারীর টান। বেড়ে ওঠা অবশ্য বম্বেতে। আরব সাগরের পাড়ে ছোটবেলাতেই ডুব দিয়েছিলেন সুরের সাগরে। 12 বছর বয়সে গিটারে হাতে খড়ি, তারও আগে মায়ের কাছে রবীন্দ্রসঙ্গীত। একটু বড় হয়ে খেয়ালের তালিম শুরু, এখনও চলে রেওয়াজ। তার গলায় খেয়ালি সঙ্গীত তৈরি করে সুরের মায়াজাল। আধুনিক ফ্ল্যাটে রাখা পুরনো বাড়ির জানালার চোখ দিয়ে হয়তো কলকাতা দেখা যায় না, কিন্তু জানালার মন দিয়ে কলকাতাকে তিনি দেখেন অন্য চোখে। তার চোখে পুরনো বাড়িগুলি এই শহরের প্রধান দ্রষ্টব্য। তিনি অমিত চৌধুরী, সাহিত্যে এবারের সেরা বাঙালি। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে কয়েকজন মণি মাণিক্যকে গত 10 বছরে আমরা সেরা বাঙালির সম্মান জানাতে পেরেছি। 2012 সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিতে পেরে আমরা সম্মানিত হয়েছিলাম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অমিতাভ ঘোষ, ধৃতিকান্ত লাহিড়ী চৌধুরী থেকে শাহিন আখতার, সুনন্দা শিকদার, কেতকী কুশারী ডাইসনকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। সাহিত্যে এবারের সেরা বাঙালি অমিত চৌধুরী। সাহিত্যক্ষেত্রে সেরা বাঙালি অমিত চৌধুরীকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। অমিত, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুনীল গঙ্গোপাধ্যায় সবাই একেবারে নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে লিখতে বসতেন। আপনি নাকি ব্যতিক্রম, আপনি ঘুম থেকে উঠে কলমকে বেছে নেওয়ার বদলে গলা সাধতে বসেন। ঠিক ঠিক, এর জন্য আমি মানে গলা সাধার ব্যাপারটা থাকে সকালে, এর জন্য অন্য লেখকদের মতন আমি মানে 3-4টার সময় ঘুমোতেও পারি না, মানে রাত্রির 3-4টে অবধি মানে জেগে থাকতে পারি না। একটা নিয়ম এসে যায়, রেয়াজের নিয়মটা। তো হ্যাঁ, ঠিকই, সকালে উঠে রেয়াজ। আচ্ছা, এর আমার পরের প্রশ্নটা কিন্তু রাগারাগির প্রশ্ন। তার কারণ কলকাতার মেজাজের সঙ্গে আপনাকে যে বলি একটা রাগ বেছে নিন, তাহলে নতুন কোনো রাগ আপনাকে সৃষ্টি করতে হবে? রাগ কম পড়িয়াছে, নাকি পুরনো রাগ থেকে কলকাতার মেজাজের সঙ্গে যায় এরকম একটা রাগ আপনি বেছে নিতে পারবেন? ও বাবা, কলকাতার মেজাজের সঙ্গে একটা রাগ। হ্যাঁ, আমার যে রাগটা ভাল লাগে ওইটাকে আমি মানে অ্যাসোসিয়েট করে নিচ্ছি কলকাতার সঙ্গে। পুরিয়া ধানাশ্রী, খুবই সুন্দর রাগ, কমপ্লিকেটেড রাগ, আর কলকাতা বলা যেতে পারে সুন্দর কমপ্লেক্সিটি আছে আর সৌন্দর্য আছে। অনেক ধন্যবাদ আপনাকে অমিত। ধন্যবাদ শীর্ষেন্দুদা। স্বস্তিকা,
ধরো বহুদিন ধরে টানা একটা ফিল্মের জন্য শুটিং করলে, খুব ক্লান্ত, ছুটি নিয়ে তারপর সিঙ্গাপুর গেলে, এমন সময় তোমার প্রিয় পরিচালকের ফোন যে স্বস্তিকা নতুন ছবির শুটিং শুরু করছি, কালই ছুটি বাতিল করে কলকাতায় এসো, কি করবে? ফিরে আসার কোনো প্রশ্নই নেই। পরিচালককে বলবো অন্য নায়িকা খুঁজে নিতে, আর আমি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরে অন্য পরিচালক খুঁজে নেব। আমার আর কোনো সংশয় নেই স্বস্তিকা, কোনো সংশয় নেই যে তুমি সত্যিকারের বাঙালি। আর সেই জন্যই আমার সংশয়, আমি এখন যার নাম বলতে চলেছি তিনি আদৌ বাঙালি কিনা। কেন বলো তো, বাঙালি হিসেবে কোন বিরল কাজটা সে করেছে সেটার খবর দাও। তিনি মাদাগাস্কারে গেছিলেন এমনি ছুটি নয়, মধুচন্দ্রিমা যাপন করতে। মাঝখানে ছুটি বাতিল করে ব্রিটিশ ওপেন গল্ফ খেলতে চলে গেলেন। গল্ফ মাঠে যাবতীয় আন্তর্জাতিক কৃতিত্ব ছাড়াও ইনি প্রমাণ করেছেন যে হ্যাঁ, ছুটি বাতিল করেন। ভাবো, ছুটি বাতিল করেন এমন বাঙালিও আছেন। ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালি, এশিয়ার 1 নম্বর গলফার অনির্বাণ লাহিড়ী। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, তবে হাতাহাতি নয়, এ যুদ্ধ ময়দানে। তিনি সেই খেলাধুলার কুরুক্ষেত্রেই বাজিমাত করেছেন। যে চ্যাম্পিয়নশিপে কদাচিৎ কোনো ভারতীয় খেলার সুযোগ পান, এশিয়া থেকেই কদাচিৎ কেউ প্রথম 10-এ জায়গা করতে পারেন, সেখানেই তাঁর দুরন্ত পারফরমেন্স। বাকিটা ইতিহাস। প্রথম ভারতীয় হিসেবে পিজিএ চ্যাম্পিয়নশিপের একেবারে প্রথম 5-এ, যা গ্লোবালি কম্পিটিটিভ স্পোর্টসে একজন বাঙালির সিঙ্গল বেস্ট পারফরমেন্স। শুরুটা হয়েছিল ছোটবেলাতেই। বাবার আঙুলে আঙুল জড়িয়ে গল্ফ কোর্সে তার হাতে খড়ি। বাবা ছিলেন আর্মির ডাক্তার, শখের গল্ফার, আর ছেলে ইতিউতি ছুটে বেড়াতো, বল কুড়োতো। মাঠের বিশাল সবুজ ধরে এক ছুট, স্বপ্নের পেছনে দৌড়ের সেই শুরু। তারপর একের পর এক সাফল্য। তবুও তার আক্ষেপ, ইফ ইউ আর নট এ ক্রিকেটার, ইউ আর নোবডি ইন ইন্ডিয়া। সেই নোবডি এই মুহূর্তের এশিয়ার সেরা গল্ফার অনির্বাণ লাহিড়ী। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এর আগে আমরা সম্মান জানিয়েছি সৌরভ গঙ্গোপাধ্যায়কে, কুর্নিশ জানিয়েছি হাবিবুল বাশার, মনোজ তিওয়ারি, শাকিব আল হাসান, ঝুলন গোস্বামী থেকে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায় ও জয়দীপ কর্মকারকে। ক্রীড়াক্ষেত্রে বাঙালির সাফল্যের সেই ট্রেডিশন এগিয়ে নিয়ে চলেছেন আমাদের এবারের ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালি অনির্বাণ লাহিড়ী। ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালি অনির্বাণ লাহিড়ীকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দিতে মঞ্চে ডেকে নেব আর এক কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অনির্বাণ, সেই বৈদিক যুগ থেকে পড়াশুনো আর অধ্যাপনা, ব্রাহ্মণ সন্তানরা সেই করে একেবারে শীর্ষে পৌঁছেছিলেন। কিন্তু এখানে দেখো পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, সৌরভ গাঙ্গুলি, অনির্বাণ লাহিড়ী, ক্রীড়াক্ষেত্রেও তো ব্রাহ্মণ সন্তানরা একেবারে শীর্ষে। আমি এই মানি কি সবচেয়ে দরকার আমি গত 10-20 বছরে সুযোগ পাওয়া। আমি ফৌজি ছেলে, আমি ফৌজের জন্য গল্ফের সুযোগ পেয়েছি, আমার বাবার জন্য পেয়েছি। সেই সুযোগ পেয়ে ভালো খেলতে পেরেছি। আর আসছে 10-20 বছরে যারা সুযোগ পাবে তারা আগে বেড়ে যাবে। একেবারেই। আমি খানিকক্ষণ আগে দেখছিলাম যে খুব খেদের সঙ্গে তুমি একবার বলেছিলে যে ইফ ইউ আর নট আ ক্রিকেটার ইউ আর নোবডি ইন ইন্ডিয়া। আজকে এশিয়ার 1 নম্বর গলফার হয়ে সৌরভের খেলা ক্রিকেটটা খেলতে পারোনি বলে আফসোস আছে? না, আফসোস কিন্তু একেবারে নেই। আমি খুব ভালোবেসে গল্ফ খেলি, আমার জন্য গল্ফ আমার জীবন। আর আজ আমি দেখছি মিডিয়া বলুন, লোকেদের বলুন, সবাই আমাদের অন্য স্পোর্টসম্যানদের খুব আদর দিচ্ছে, খুব রেসপেক্ট দিচ্ছে। সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার ভালো লাগছে যে এখানে কেন্দ্র এবং রাজ্যের প্রভাবশালী মানুষরা আছেন। আমার একটা সাজেশন আছে, সেটা হচ্ছে অনির্বাণ একেবারে মনে প্রাণে বাঙালি, পূর্ব ভারতীয়, ও ভালোবাসে উত্তর ভারতীয় খাবার।
থাকে বেঙ্গালুরুতে মানে দক্ষিণ ভারতে, আর একেবারে ঝরঝরে বাংলার মতো পাঞ্জাবি বলতে পারে। সুতরাং যদি কোনো দিন বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে কোনো প্রোমো শ্যুট হয়, অনির্বাণ বেস্ট মডেল হতে পারে। অনির্বাণ, খুব ভালো থেকো মহারাজ। থ্যাংক ইউ। বুঝলে স্বস্তিকা, অভিনয়টা না তোমার জিনে আছে। কেন বলো তো? আমি সন্তু মুখোপাধ্যায়ের মেয়ে বলে কথাটা বলছো তো, এটা মানে খোঁচা মারলে না প্রশংসা করলে? না না, নিজের কথা ছাড়ো, কিন্তু কোনোদিন তুমি ভেবে দেখেছো যে বাঙালির জিনে কি আছে? হেয়ালি করারটা যে আছে সেটা তো বুঝতেই পারছি। কিন্তু দুষ্টু লোকেরা বলে যে বাঙালির জিনে গলাবাজি, ফাঁকিবাজি, বন্দবাজি, ছুটিবাজি এই সমস্ত কিছু আছে। কিন্তু সেই জিনের সঙ্গে সেরা বাঙালির যোগাযোগটা কি সেটা তো বুঝতে পারছি না। খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আসলে জিনে কি আছে সব থেকে ভালো বলতে পারেন যিনি, তিনি একজন বাঙালি। তিনি জিন নিয়ে গবেষণা করে গোটা পৃথিবীর কুর্নিশ কুড়িয়েছেন। বিজ্ঞানের ক্ষেত্রে সেরা বাঙালি 2015। একেবারেই বিজ্ঞানের ক্ষেত্রে সেরা বাঙালি 2015 মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বিজ্ঞানী অরবিন্দ চক্রবর্তী। অসুখ হলে আমাদের সবার অবধারিত প্রশ্ন, রোগটা আমারই কেন হলো? এই রোগটাই কেন হলো? কেন এখনই রোগটা হলো? এ সব প্রশ্নেরই উত্তর খুঁজতে উত্তর কলকাতার এক ছেলে এগিয়ে চলেছেন। মুখচোরা সেই ছেলের অস্ত্র অনুবীক্ষণ যন্ত্র নয়, তার অস্ত্র সংখ্যা। রহস্যভেদের চাবিকাঠিটিও আছে এই সংখ্যাতেই। বৈদিক যুগে শব্দই ছিল ব্রহ্ম, এখন ব্রহ্ম সংখ্যা, কারণ সংখ্যা নিরপেক্ষ। সংখ্যার কোনো আবেগ নেই। এই সংখ্যারই সাধনা করেন তিনি। সংখ্যার সন্ধানেই ভর্তি হয়েছিলেন বরানগরের ISI-এ। এখন বায়োলজিক্যাল রিসার্চ হয় স্ট্যাটিস্টিক্স দিয়ে, অঙ্ক কোষে। জেনেটিক ডিসঅর্ডার শরীরে কেন হয়, কিভাবে হয়, তার উত্তর কোনো গাণিতিক সূত্র দিয়ে পাওয়া যায় কিনা তারই সন্ধান করছেন তিনি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকায় তার হাতে রয়েছে তথ্য ভাণ্ডার। তিনি গণিতের হাত ধরে একই সূত্রে বাঁধার চেষ্টা করছেন সহস্রটি মন, সহস্র জীবন। তিনি বাঙালি বিজ্ঞানী অরবিন্দ চক্রবর্তী। এর আগে বিজ্ঞানী শঙ্কর চট্টোপাধ্যায়, বিজ্ঞানী সুনন্দ বন্দ্যোপাধ্যায়, বিজ্ঞানী শুভেন্দু গুহকে সেরার সেরা বাঙালি সম্মান জানাতে পেরে আমরা গর্বিত হয়েছি। বিজ্ঞানী অশোক সেনের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিতে পেরে সম্মানিত আমরা। বিজ্ঞানে অনন্য অবদানের জন্য সেরা বাঙালির সম্মান জানাতে পেরেছি সোহিনী ঘোষ, সুমন্ত্র চট্টোপাধ্যায়, নাসার অনিতা সেনগুপ্তদের। এবার আরেক কৃতি বাঙালি অরবিন্দ চক্রবর্তীকে বিজ্ঞান ক্ষেত্রে সেরা বাঙালি হিসেবে পেয়ে আমরা সম্মানিত। বিজ্ঞান ক্ষেত্রে সেরা বাঙালি অরবিন্দ চক্রবর্তীকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আর এক বাঙালি বিজ্ঞানী সুমন্ত্র চট্টোপাধ্যায়। অরবিন্দবাবু, কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। আপনি যখন গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলেন তখন একটা বই লিখেছিলেন, রান্নার বই, হোয়াট এভরিথিং উই ইট ইজ নট কারি। এখনও সেই যে রান্নার শখ, সেটা এত গবেষণার কাজের মাঝে বেড়েছে না কমেছে? অ্যাকচুয়ালি বেড়েছে। আর তার কারণ হচ্ছে যে যখন আমি স্টুডেন্ট ছিলাম, যখন করেছিলাম, তখন হাতে অনেক সময় ছিল। আমি হয়তো রান্না আরম্ভ করি সেই সময়টা কিছুটা কাটানোর জন্য বিদেশে যখন একলা ছিলাম। এখন এটা আমার প্যাশন। রান্নায় আমার মনে হয় আর একটা ক্রিয়েটিভ প্রসেস, শুধু অন্য রান্না মানে অন্যজনকে কপি করার জন্য নয়, পার্টিকুলারলি মানে বাঙালি খাবার যেটা বিদেশে পাওয়া খুব ডিফিকাল্ট, আমার এখনও খুব ভালো লাগে। আচ্ছা, আমরা পরোক্ষ নেমন্তন্নটা নিলাম,
কিন্তু এমনিতে বাঙালি খুব ডিমান্ডিং জাতি। এরপর বলবে যে আপনার সংখ্যাতত্ত্ব কিভাবে সাধারণ মানুষের জীবনে প্রয়োগ করা যায়। আপনাকে বলবে যে পরের মরশুমে যে ইলিশ উঠবে সেটা ভালো হবে না খারাপ হবে, তার দাম বেশি হবে না কম হবে, সেটা আপনার ওই থিওরি অফ প্রবাবিলিটি দিয়ে বের করে দিতে হবে। কি বলবেন তাদের? এরা অলরেডি হচ্ছে, এটা হয়তো ইলিশের জন্য হচ্ছে না, কিন্তু মানে সিরিয়াসলি সারা মাছের স্টক ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, তাদের কোথায় কত, তার কি অ্যাবান্ডেন্স আছে, কত কোন সময় সেগুলো ধরা যায়, তাদের মার্কেট ভ্যালু কি, এগুলো অ্যাকচুয়ালি করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ সুমন্ত। স্বস্তিকা, স্কোয়াশ তোমার কেমন লাগে? দুর্ধর্ষ লাগে, মানে গরমকালে একটু বরফ দিয়ে রিফ্রেশিং, ক্যা বাত। উফ পেটুক বাঙালি, আমি শরবত স্কোয়াশের কথা বলছি না, খেলা স্কোয়াশের কথা তো বলছি। সেটা একটু পরিষ্কার করে বলবে তো। আমি জানি মানে খেলাটার নাম শুনেছি, কিন্তু নিয়মকানুন কি করে হয় সেগুলো কিছু জানি না। মজার কথা যে অধিকাংশ বাঙালি যে খেলাটার সঙ্গে বিশেষ পরিচিত নয়, সেই খেলারই 10 বছরের জাতীয় চ্যাম্পিয়ন একজন বঙ্গ সন্তান। বুঝতে পেরেছি, তুমি সৌরভ ঘোষালের কথা বলছো। একেবারেই 100 ঠাকুমার হাতে করলা ভাজা খান, প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে গায়ত্রী মন্ত্র জপে নেন, আর সেই জন্যই কিনা জানি না ওয়ার্ল্ড স্কোয়াশ ওপেনে একেবারে প্রথম ভারতীয় হিসেবে শেষ 8-এ পৌঁছে যান সৌরভ ঘোষাল, আমাদের এবছরের সেরা প্রতিভা। অনির্বাণ লাহিড়ী বলেছিলেন, ভারতে আপনি যদি ক্রিকেটার না হন তাহলে আপনি কেউ নন। এই আক্ষেপ আরেক বাঙালিরও। নাম সৌরভ, হতেও চেয়েছিলেন সৌরভ, ভাগ্যিস হননি। মনে দ্বন্দ্ব থাকলেও বেছে নিয়েছিলেন স্কোয়াশ। 22 গজ ছেড়ে কাচের দেওয়াল। স্কোয়াশ আবার কেমন খেলা, আম বাঙালি তো জানিই না। একটা কাচের ঘর, স্কোয়াশই একটা মাত্র র্যাকেট স্পোর্ট যেটাতে তোমার প্রতিপক্ষ তোমার পাশে। ভেবে দেখো তোমার প্রতিপক্ষ তোমার ঘাড়ের ওপর নিঃশ্বাস নিচ্ছে, কতটা কঠিন হতে পারে। মাত্র 21 বছরেই অর্জুন পুরস্কার পান। গত বছর এশিয়ান গেমসে স্কোয়াশে দল বিভাগে সোনা জিতেছেন। ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে রূপও জয় এবং বিশ্ব স্কোয়াশ ওপেনেও প্রথম ভারতীয় হিসেবে পৌঁছেছেন শেষ 8-এ। সদ্য 29 বছর পূর্ণ করা পড়াশুনোয় মেধাবী এই স্কোয়াশ খেলোয়াড় সাফল্য ও স্টাইলের যেন নিখুঁত মিশেল। বর্তমানে বিশ্ব স্কোয়াশ র্যাঙ্কিংয়ে প্রথম 25-এর মধ্যে। 12 বছরে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন 10 বার। এরপর কি আর কিছু বলার থাকে? এবারের সেরা প্রতিভা সৌরভ ঘোষাল। প্রতি বছরই আমরা এমন তরুণ বাঙালিদের সম্মান জানানোর সুযোগ পেয়েছি যারা খুব কম সময়ে নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের ছাপ রেখেছেন। পরিচালক অনিক দত্ত থেকে শুরু করে এভারেস্ট জয়ী ছন্দা গায়েন, অভিনয়ের জগতে দেব, পাওলি দাম, গানের জগতে অনুপম রায়, মোনালি ঠাকুর থেকে ক্রীড়াক্ষেত্রে ঋতুপর্ণা দাসকে এই সম্মানে ভূষিত করতে পেরেছি আমরা। এবারের সেরা প্রতিভা সৌরভ ঘোষাল। সেরা প্রতিভা সৌরভ ঘোষালকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আর এক সেরা বাঙালি অপর্ণা সেনকে। রিনাদি, একই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করছি ক্যামেলিয়া গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর নীলরতন দত্তকে। সৌরভ, যে কোনো খেলায় ফিটনেস লাগে, স্কোয়াশে কি একটু বেশি লাগে? আমার মনে হয় সব খেলায় ডিফারেন্ট টাইপ অফ ফিটনেস লাগে। তো
অবভিয়াসলি আমাদের খেলায় স্কোয়াশেও খুবই কঠিন স্পোর্ট, আর আমরা খুবই পরিশ্রমও করি, কিন্তু এটা বলতে পারবো না যে একটা স্পোর্টে বেশি আর অন্য স্পোর্টে কম। আমার মনে হয় সব স্পোর্টেই খুবই কঠিন। হ্যাঁ ঠিকই, কিন্তু তুমি আমার একটা রহস্যের সমাধান করে দাও। সেটা হচ্ছে তুমি দিনে 4টে করে রসগোল্লা খাও। শুধু আমি নয়, এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আছে, স্বস্তিকা ও রিনাদিও, প্রত্যেকে জানতে চাইবে বাবা দিনে 4টে রসগোল্লা খেয়েও কিভাবে ফিট আর এই চেহারা রাখা যায়, বলে দাও। ট্রেনিংয়ে 4 গুণ বেশি পরিশ্রম করি, প্লাস জীবনে একটু মিষ্টতা থাকা ভালোই না। অনেক ধন্যবাদ সৌরভ, ধন্যবাদ রিনাদি। স্বস্তিকা, এবার তোমায় লক্ষ্মীর পাঁচালি শোনাবো। কেন, আজকে তো শুক্রবার, বৃহস্পতিবার তো নয়? ওহ, এই তো, তোমার এই লক্ষ্মী ঠাকুরের মতো মুখটাকে তার বাহনের মতো করে দিও না প্লিজ। তুমি যা ভাবছো আমি তা বলছি না। আমি এবার যার কথা বলছি তিনি ছোটবেলায় কতটা লক্ষ্মী ছিলেন আমরা জানি না, কিন্তু এখন এই বড়বেলায় তার যাবতীয় কাজকারবার মা লক্ষ্মীকে ঘিরেই। আমার মনে হচ্ছে এখন আমি তোমার কথাটা একটু একটু বুঝতে পারছি। লক্ষ্মী মানে অর্থ, আর অর্থ নিয়েই নিশ্চয়ই এই মানুষটি, এই ব্যক্তিটি কাজ করছে। এইখানেই মজাটা জানো, এই মানুষটি কোনো অর্থনীতিবিদ নন, কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নন, এমনকি ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েটও নন। তিনি ইংরেজি সাহিত্যের ছাত্রী। ইংরেজি সাহিত্যের ছাত্রী, অর্থ নিয়ে কাজ করছেন। তুমি আবার সেই হেয়ালি করছো সুমন। তিনি একই সঙ্গে 10 দিক সামলান। তুমি বলছিলে খানিকক্ষণ আগে কিট শেলি, না তিনি ছাড়েননি, পাশাপাশি তিনি দেশের অর্থনীতির একটা বড় অংশ তার 2 হাতে কর্মব্যস্ততার মধ্যে সামাল দেন। আর 10 দিক একসঙ্গে সামলান বলেই তিনি সেরা বাঙালি 2015 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য। ইংরেজি সাহিত্যের ছাত্রী, কিন্তু সাহিত্যের গজদন্ত মিনার ছেড়ে মাথা ঘামালেন কুবেরের বিষয় আশয় নিয়ে। শুরুটা হয়েছিল SBI এর আলিপুর ব্রাঞ্চ থেকে। দিনটা ছিল ষষ্ঠী। পুজোর ছুটির আগে টাকা তুলতে ব্যাংকে সেদিন লম্বা লাইন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল চেকে লেখা তথ্য নথিভুক্ত করার। প্রথম দিনেই যেন অগ্নি পরীক্ষা। তাড়াহুড়োর মধ্যে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু তার মধ্যেও মাথায় ছিল কাজে বিন্দুমাত্র ভুল করা যাবে না। 1977 সালের 5ই সেপ্টেম্বর SBI এ প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেওয়া সেই তরুণী 38 বছর ধরে একই ব্যাংকে প্রায় প্রতিদিনই অগ্নি পরীক্ষা দিয়ে চলেছেন। বছরের পর বছর ধরে নানা পদে সাফল্যের সঙ্গে সামলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। 2013 সালে একেবারে শীর্ষে, দেশের সবথেকে বড় ব্যাংকের প্রথম মহিলা চেয়ারম্যান, দেশের 1 নম্বর ফিনান্সিয়াল জব। তেল নুন ঝালের নিখুঁত হিসেবে যেমন নিজের সংসারে স্বাদ আহ্লাদ বাজেট সামলেছেন, তেমনি দেশের বৃহত্তম ব্যাংকে শীর্ষ পদে বসে আগলাচ্ছেন প্রায় অর্ধেক ভারতবাসীর সঞ্চয়ও। 2013 অক্টোবরে যখন চেয়ারম্যান হন, তখন SBI এর ঢাকের দায় মনসাবি কোনোর মতো অবস্থা। ঘাড়ের ওপর 65,000 কোটি টাকারও বেশি অনুৎপাদক সম্পদের বোঝা। ফের এক অগ্নি পরীক্ষা। অধ্যাবসায় ও শৃঙ্খলাবোধকে মূলধন করে ধাপে ধাপে সেই বোঝা প্রায় 10,000 কোটি টাকা কমিয়ে এনেছেন। অনেকে বলেন, কুবেরের যদি এমন ভালো ব্যাংকার থাকতো তাহলে স্বর্গরাজ্যের ঐশ্বর্য আরও বৃদ্ধি পেত। সেই ব্যাংকারের নাম অরুন্ধতী ভট্টাচার্য। এর আগে প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সী, মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর ঘোষ, রনেন সেন, সব্যসাচী মুখোপাধ্যায়, অসীম ঘোষকে সেরা বাঙালির সেরা সম্মানে ভূষিত করে আমরা সম্মানিত বোধ করেছি। এবারের সেরা বাঙালি অরুন্ধতী ভট্টাচার্য। 2015 সেরা বাঙালি অরুন্ধতী ভট্টাচার্যকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব 2011 সেরা বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আর তার সঙ্গে আরেকবার মঞ্চে ডেকে নেব অভিকবাবুকে।
অরুন্ধতিদি, আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সামলাচ্ছেন, আইসিআইসিআই সামলাচ্ছেন, ছন্দা কোছার, ওদিকে অ্যাক্সিস ব্যাংক শিখা শর্মা সামলাচ্ছেন। এই যে ব্যাংকিং সেক্টরে মানে কার্যত আক্ষরিক অর্থে প্রমীলা রাজ, এর রহস্যটা কি? রহস্যটা বোধহয় সেটাই যে যেরকম সংসারে মহিলারা খুব দেখে বুঝে সামলে চালান, আমার মনে হয় ফিনান্সের ক্ষেত্রেও বোধহয় মহিলারা সেটা করতে পেরেছেন, অন্তত এদেশে। আমি আমার সংসারের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যদি মেয়েদের হাতে সংসার চালানোর ভার দেওয়া যায় তাহলে অন্তত মাসভর ডাল ভাতের চিন্তা থাকে না। তাহলে কি আমরা ধরে নেব যে আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের দেশের অর্থনৈতিক ভাঁড়ারটা আপনাদের হাতে একেবারে নিরাপদ? নিশ্চয়ই, কেননা আরেকজনও রিসেন্টলি জয়েন করেছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট পিএসবি, তারও হেড কিন্তু মহিলাই করেছেন, ভারত সরকার জাস্ট রিসেন্টলি করেছেন। আমরা জাস্ট বলা করছিলাম যে ইন্ডিয়াতে ফিনান্সের প্রায় 55% অফ দ্য অ্যাসেটস আর ম্যানেজ বাই উইমেন। তো ডেফিনেটলি উইমেন পাওয়ার ইজ রিয়েলি রুলিং দ্য ফিনান্স। আপনাকে কিছু বলার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি একটু অযাচিতভাবে একটা কোয়েশ্চেন করি তাহলে আপনি বলছেন মহিলা অর্থমন্ত্রী হলে ব্ল্যাক মানিটা বাইরে থেকে নিয়ে আসতে পারবে দেশে ফেরত? মহিলা অর্থমন্ত্রী হলে অন্তত এটুকু বলতে পারি যে আমরা যা এখন করছি তার চেয়েও নিশ্চয়ই আরো ভালোই করব। আপনি দয়া করে আমাদের যদি কিছু বলেন। আমরা আসি একা, যাই একা, কিন্তু যতদিন এখানে থাকি ততদিন কোনো না কোনো টিমের সাথেই আমরা বেঁচে থাকি এবং আমরা খেলি। তো আজকে এই অবসরে প্রথমেই মানে আমি যে টিমকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাইব সেটা হচ্ছে আমার নিজের পরিবার, টিম ফ্যামিলি, আমার হাজব্যান্ড প্রীতিময়, মেয়ে সুকৃতা, এবং আমাদের বাড়িতে যে সব কিছু দেখাশুনো করে সুলেখা। এরা তিনজনেই মিলে আমাকে যেভাবে সাহায্য করেছে এগিয়ে যেতে, নির্দ্বিধায় কাজকর্ম করতে, অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে, অনেক কিছু ছাড়তে হয়েছে, সেসবের জন্যে আমি খুবই কৃতজ্ঞ। দ্বিতীয় অবশ্যই হচ্ছে টিম ফ্রেন্ডস এবং বন্ধুরাও আপদে বিপদে যখনই প্রয়োজন হয়েছে হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যর। এই সাহায্যর হাত না থাকলে আমাদের মতন মেয়েদের পক্ষে এতটা দূরে আসা খুবই ডিফিকাল্ট, খুবই অসম্ভব অলমোস্ট বলবো। আর তৃতীয় অবশ্যই হচ্ছে টিম এসবিআই। স্টেট ব্যাংক না থাকলে এবং স্টেট ব্যাংকে এই 38 বছর চাকরি না করলে এবং স্টেট ব্যাংকের চেয়ারম্যান না হলে অবশ্যই আমি এই মঞ্চে আসতাম না এবং এই পুরস্কারেরও অধিকারী হতাম না। স্টেট ব্যাংক থেকে যাদের সাথে আমি কাজ করেছি প্রত্যেকে যে পরিমাণ কোঅপারেশন আমাকে দিয়েছে তার জন্য আমি তাদের সবাইকার কাছে অত্যন্তই কৃতজ্ঞ। এই সবে 15ই আগস্ট গেছে, অনেক দেশাত্মবোধক গান আমরা শুনি, সেই সব গানের কিছু কিছু পংক্তি মাথার মধ্যে ঘুরতে থাকে। সেই রকমই একটা পংক্তি সকাল থেকে মাথায় ঘুরছিল, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, সেই জন্মভূমিতে দাঁড়িয়ে সম্মানিত হওয়া এর চেয়ে বেশি বোধহয় পাওনা কারুরই কিছু হতে পারে না। এবং এবিপি আনন্দ যে আজকে সেটা সম্ভব করেছে তার জন্য আমি এবিপি আনন্দর কাছে সত্যিই কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আমি আপনাকে একটাই প্রশ্ন করব যে বাঙালি শুধু যে পশ্চিমবঙ্গে রয়েছেন তা নয়, পৃথিবীর নানা প্রান্তে একেবারে আলো করে আছেন। তো বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার উপলব্ধিটা কি? দেখুন, প্রথমে বলি দীর্ঘদিন বাদে আপনাদের সাথে দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। সত্যি তাই সত্যি, এটাই সবচেয়ে বড় সত্যি। এবং সবাইকে আজকে অভিনন্দন। অনেক আমার খুব ভালো লাগছে, বিশেষ করে একটা এজ গ্রুপ আমি দেখলাম যারা এখন বলতে পারেন যে সেটেলড হয়ে গেছে, বাট ইয়াং জেনারেশনই বলা যায় মোটামুটি। তো খুবই ভালো ভালো মানে সিলেকশন হয়েছে, সকলকে খুব অভিনন্দন। সবাইকে বলি ভালো থাকুন। আমার সবসময় মনে হয় বাংলাটা বিশ্ব বাংলা হোক, এটাই আমার একমাত্র ডিম, এটাই আমার স্বপ্নের ভোর বলতে পারেন।
অনেক ধন্যবাদ আপনাকে। আমি মঞ্চে ডেকে নেব এই 2015 সালে যারা বিভিন্ন ক্ষেত্রে সেরা বাঙালি সম্মান পেলেন, যাদের সম্মান দিয়ে আমরা সম্মানিত হলাম, তাদের আর একবার মঞ্চে ডেকে নেব বিভিন্ন ক্ষেত্রের এবছরের সেরা বাঙালিরা। কে বলে যে বাঙালির ঘরে আজ প্রতিভা বিরল, বাঙালির অতীতের মতো বর্তমান আর ভবিষ্যৎও সমান উজ্জ্বল। এই বিশ্বাসের ওপর ভরসা রেখে আমরা এখনকার সেরা প্রতিভা, যারা হয়তো আগামী দিনের সেরা বাঙালি, তাদের নাম দিয়েছি কালকের সেরা আজকে। গতকাল বিভিন্ন ক্ষেত্রে সেই কালকের সেরা আজকেদের আমি একটু মঞ্চে ডেকে নেব। একই মঞ্চে প্রবীণদের সঙ্গে জায়গা করে নেবেন নবীন প্রতিভাধররা। আমি একে একে ডাকবো। মঞ্চে প্রথমে ডেকে নেব অভিনয় ক্ষেত্রের কালকের সেরা আজকে ঋদ্ধি সেনকে। ওপেনটি বায়োস্কোপ থেকে একের পর এক নাটক মানুষের মন কেড়েছে। মঞ্চে ডেকে নেব লগ্নজিতা চক্রবর্তীকে। এখন বর্ষার শেষ, কিন্তু এখনও সবার একটাই কলার টিউন, বসন্ত এসে গেছে। লগ্নজিতা। সাহিত্যে কালকের সেরা আজকে ঋতিকা নাথ। মঞ্চে ডেকে নেব ঋতিকাকে। মঞ্চে ডেকে নেব দেবাদিত্য প্রামাণিককে। একবার নয়, পরপর 3 বছর আন্তর্জাতিক আঙিনায় স্বর্ণপদক যার ঝুলিতে, সেই দেবাদিত্য। বিজ্ঞান ক্ষেত্রের কালকের সেরা আজকে দেশের অন্যতম প্রতিশ্রুতিবান মহিলা শুটার অয়নিকা পাল। ক্রীড়া ক্ষেত্রের কালকের সেরা আজকে। ইতিমধ্যেই চিত্রকলার ক্ষেত্রে যার নাম ছড়িয়ে পড়েছে পীতাম্বর খাঁ। মঞ্চে ডেকে নেব তাকেও। পীতাম্বর। এক দুর্লভ মুহূর্ত, সেরা বাঙালিদের সঙ্গে নবীন প্রতিভাধররা একই মঞ্চে। আমার ফটোগ্রাফার বন্ধুদের সামনে সুযোগ ইতিহাসকে ফ্রেমবন্দি করার। আপনাদের সবাইকে। আপনারা কোথাও যাবেন না, এখনো অনুষ্ঠান বাকি রয়েছে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। নিবেদন করছে Camellia Group, spreading its petals for the growth of the nation, এবং Siddha comfortable homes at convenient prices in Kolkata, Jaipur and Bengaluru. Hair and skin care partner Dr. Paul's, the leader in hair, skin and cosmetic surgery. Flavor partner Ruchi Spices, 40 বছর ধরে আপনার বিশ্বাসের সাথে। Beverage partner Ultra Force Music CDs, Ek Naya Adventure Ka Swad. Drink partner The Telegraph, #1 in the East and #1 in Calcutta. Radio partner 919 Friends FM এবং outdoor partner Urun Sign.